সব জল্পনা কল্পনা শেষে অবশেষে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ বিষয়ে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এদিকে বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন। সংস্থাটির অচলাবস্থা দূর করতে সম্মেলনে সদস্য দেশগুলোকে প্রতিশ্রুতি রক্ষার উপর জোর দেওয়া হয়। আজ এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়া না হওয়া নিয়ে চলছিল নানা গুঞ্জন। গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই শীর্ষ নেতার বৈঠকের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকেও ইউনূস মোদী বৈঠক নিয়েছিল অনিশ্চয়তা। সব ধোঁয়াশা কেটে অবশেষে দুই শীর্ষ নেতার বৈঠক হতে যাচ্ছে শুক্রবার। আমরা এই বৈঠকের জন্য ভারতীয় পক্ষকে অ্যাপ্রোচ করেছি এবং আমরা একটা ইতিবাচক উত্তর অপেক্ষায় আছি। এদিকে বুধবার সকালে শুরু হয়েছে বিমস্টেক সম্মেলন। বঙ্গোপসাগর অববাহিকায় 7টি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড নিয়ে এই আঞ্চলিক জোট। ষষ্ঠ সম্মেলনের শুরুতে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বিমস্টেককে কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন সংস্থাটির মহাসচিব। সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশের পক্ষে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সমুদ্র অর্থনীতিকে কাজে লাগানো ও মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সদস্য দেশগুলোকে প্রতিশ্রুতি রক্ষায় জোর দেন তিনি। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। নৌ যোগাযোগে সহযোগিতা বাড়াতে চুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘোষণা আসতে পারে এবারের সম্মেলন থেকে। বলা হয়ে থাকে সফলতা কিংবা কার্যকারিতার বিচারে সার্ক কিংবা আসিয়ান থেকে পিছিয়ে বিমস্টেক। আর আঞ্চলিক এই জোটকে কার্যকর করতে হলে প্রয়োজন সঠিক নেতৃত্ব এবং সদস্য দেশগুলোর আন্তরিকতা। এবারের সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিমস্টেকের সভাপতি হতে যাওয়ায় এই সংস্থাটি সব মিলিয়ে কতটা গতি পায় সেটি এখন দেখার বিষয়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থাকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেবে না সরকার। প্রয়োজনে তাদের বিরুদ্ধে হার্ডলাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কবর জিয়ারত শেষে চরমপন্থীদের উত্থানের চেষ্টা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। খেলাফতের ডাক দিয়ে পুলিশের সাথে সংঘর্ষেও জড়ায় তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামী চরমপন্থার বেশ কিছু ঘটনা উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলছে, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীরা উজ্জীবিত হবার চেষ্টা করছে, যদিও একে বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেননি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বরং তিনি জানান ধর্মীয় উগ্রবাদকে কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তী সরকার। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা ধর্মীয় রাজনৈতিক কোন রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। আমরা যদি দেখি যে আসলে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। উপদেষ্টা বলেন, কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে নয়, সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক
একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে। মাহবুব কবির চপল, ATN বাংলা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সংস্কারের নামে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বিএনপি তা মেনে নেবে না। এদিকে ঢাকায় ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঈদ উল ফিতর উপলক্ষে নিজ জেলা ঠাকুরগাঁয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। তিনি এও বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নেতারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। বাংলাদেশের যারা নাগরিক, তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের হয়েছে, উত্থান হয়েছে কোথায়। রিজভী অভিযোগ করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন উপদেষ্টা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি জানান, আগামী 4 দিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। কিছু পরীক্ষা করার জন্য বেগম জিয়াকে লন্ডনের ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। রিপোর্ট পর্যালোচনা করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওনার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক এই প্রধানমন্ত্রী লন্ডনে যান। নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদে ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার মাগরিবের নামাজের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইনবোর্ডে জয় বাংলা স্লোগানের পাশাপাশি বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে। মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা জানার পর তাৎক্ষণিক সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কিভাবে এটি ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান লালপুর থানার ওসি নাজমুল হক। চলমান তাপপ্রবাহ আগামী 24 ঘন্টায় কমে আসতে পারে, তবে চলতি মাসেই আরও অন্তত একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এই মাসে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপের আশঙ্কা আছে। এপ্রিলের দ্বিতীয়ার্ধে আবারও দেশে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। ফজলে রাব্বির রিপোর্ট। মার্চ মাসের শেষ সপ্তাহে চৈত্রের দাপট শুরু হয় প্রকৃতিতে। 29 মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে 41 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ জুড়ে মৃদু তাপপ্রবাহ বইতে থাকে, এতে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। তবে মঙ্গলবার সারাদিন সিলেট সহ দেশের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ায় কমে এসেছে তাপপ্রবাহ।
এখনও দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী বিভাগের 8 জেলায় যে মৃদু তাপমাত্রা বয়ে চলেছে, বৃহস্পতিবার নাগাদ তা কমে আসবে। হিটওয়েভটা তো অলরেডি কমে আসছে, কালকে আরেকটু কমবে, এরপরে বৃষ্টি বললাম তো 5-6 তারিখে দিকে বৃষ্টি আছে। এই স্বস্তি খুব একটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আরও অন্তত একবার মৃদু তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। শঙ্কা রয়েছে সমুদ্রে লঘুচাপ সৃষ্টিরও। কালবৈশাখীর সিজন যেহেতু, যে কোনো জায়গায় একটা কুমুলোনিম্বাস ক্লাউড আসবে, মেঘ আসতে পারে, সেই মেঘে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা কোনো কোনো জায়গায় গাস্টি উইন্ড হয়। আবহাওয়া পূর্বাভাস বলছে তাপপ্রবাহ কমে আসবে এপ্রিলের 5-6 তারিখের দিকে। বাড়বে বৃষ্টিপাত। এপ্রিলের দ্বিতীয়ার্ধে আরও 2টি মাঝারি অথবা তীব্র তাপপ্রবাহের কবলে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।